এমন একটি বিশ্বে যেখানে ইতিহাস প্রায়শই বালি এবং সময়ের স্তরের নিচে চাপা পড়ে যায়, প্রাচীন এবং আধুনিকের মধ্যে ব্যবধান মেটাতে একটি পাথর আবির্ভূত হবে। এটি রোসেটা পাথরের গল্প, একটি নিদর্শন যা শুধুমাত্র প্রাচীন মিশরীয়দের দীর্ঘ হারিয়ে যাওয়া ভাষার গোপনীয়তা প্রকাশ করেনি, বরং প্রত্নতত্ত্বের গতিপথকে চিরতরে পরিবর্তন করেছে। রোসেটা পাথরের গল্প শুরু হয় 1799 সালের গ্রীষ্মে। ইউরোপ নেপোলিয়ন যুদ্ধে জড়িয়ে পড়ে এবং উচ্চাভিলাষী ফরাসি জেনারেল নেপোলিয়ন বোনাপার্ট মিশরে তার দৃষ্টিভঙ্গি স্থাপন করেছিলেন। এটি শুধু একটি সামরিক অভিযান ছিল না, নেপোলিয়ন জ্ঞানের তৃষ্ণা এবং প্রাচীন সভ্যতাগুলি বোঝার আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়েছিল, যা একসময় নীল নদের ধারে সমৃদ্ধ হয়েছে। তার মিশরীয় অভিযানের অংশ হিসেবে নেপোলিয়ন তার সাথে পণ্ডিত, প্রকৌশলী এবং বিজ্ঞানীদের একটি দল নিয়ে আসেন, যারা সম্মিলিতভাবে সাভেন্স নামে পরিচিত। তাদের লক্ষ্য ছিল মিশরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়ন এবং নথিভুক্ত করা, এবং তাই করে তারা অনেক প্রাচীন নিদর্শন উন্মোচন করেছে। এই আবিষ্কারগুলির মধ্যে একটি কৌতূহলী পাথরের স্ল্যাব ছিল, যা নীল বদ্বীপের নিকটবর্তী ছোট শহর রোসেটা, আধুনিক রশিদ থেকে পাওয়া গেছে। পাথরটি ফরাসি সৈন্যরা খুঁজে পেয়েছিল, যারা একটি পুরানো অটোমান দুর্গকে সুরক্ষিত করছিল। প্রথম নজরে এটি অন্য যে কোনো শিল্পকর্মের মতোই মনে হয়েছিল, একটি অন্ধকার গ্র্যানোডিওরাইট স্ল্যাব, যার পরিমাপ প্রায় 3.9 ফুট দীর্ঘ, 2.5 ফুট প্রস্থ এবং 11 ইঞ্চি পুরু। কিন্তু পাথর নিজেই অসাধারণ ছিল না, এটি তার পৃষ্ঠে খোদাই করা শিলালিপি ছিল। স্ল্যাবটি 196 খ্রিস্টপূর্বাব্দে একটি ডিক্রি জারি করেছিল মিশরীয় পুরোহিতদের একটি পরিষদ দ্বারা, তরুণ ফারাও টলেমি পঞ্চম এর প্রশংসা করে রোসেটা স্টোনকে, যা সত্যিই অসাধারণ করে তুলেছিল। তবে ডিক্রিটি 3টি ভিন্ন স্ক্রিপ্টে লেখা হয়েছিল: গ্রিক, ডেমোটিক এবং হায়ারোগ্লিফিক। গ্রিক তখন শাসক শ্রেণীর ভাষা ছিল, ডেমোটিক ছিল দৈনন্দিন বিষয়ের লিপি, এবং হায়ারোগ্লিফিক ছিল পুরোহিতদের পবিত্র লিপি। খুব কমই কেউ জানত যে এই সাধারণ পাথরটি প্রায় 1400 বছর ধরে হারিয়ে যাওয়া একটি ভাষার পাঠোদ্ধার করার চাবিকাঠি ধরে রাখবে। রোসেটা স্টোন আবিষ্কারের সময় হায়ারোগ্লিফিক্স বহু শতাব্দী ধরে একটি রহস্য ছিল। মিশরীয় সাম্রাজ্যের পতনের পর লিপিটি ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল এবং অপাঠ্য হয়ে পড়েছিল। জীবিত কেউ এর অর্থ জানত না। পণ্ডিতরা দীর্ঘকাল ধরে সুন্দর, সচিত্র লেখা দেখে বিস্মিত হয়েছিলেন, কিন্তু এটি বুঝতে তাদের অক্ষমতার কারণে হতাশ হয়েছিলেন। ফরাসি পণ্ডিতরা দ্রুত রোসেটা পাথরের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন। তারা গ্রিক বুঝতে পেরেছিল এবং তারা যুক্তি দিয়েছিল যে তারা যদি গ্রিক পাঠ্যকে হায়ারোগ্লিফিক এবং ডেমোটিক স্ক্রিপ্টের সাথে মেলাতে পারে, তবে তারা এই প্রাচীন ভাষাগুলির পাঠোদ্ধার করতে সক্ষম হবে। এই ধারণাটি ইউরোপের সবচেয়ে উজ্জ্বল মনের মধ্যে একটি প্রতিযোগিতার জন্ম দিয়েছে। যাই হোক, ফরাসিরা উল্লেখযোগ্য অগ্রগতি করার আগে ভাগ্য হস্তক্ষেপ করেছিল। 1801 সালে ব্রিটিশ বাহিনী মিশরে নেপোলিয়নের সেনাবাহিনীকে পরাজিত করে এবং আত্মসমর্পণের অংশ হিসাবে রোসেটা স্টোনটি ব্রিটিশদের হাতে চলে যায়। এটি ইংল্যান্ডে পাঠানো হয়েছিল এবং ব্রিটিশ মিউজিয়ামে স্থাপন করা হয়েছিল, যেখানে এটি আজ অবধি রয়েছে। ইংল্যান্ডে রোসেটা পাথরের আগমন সেই সময়ের সেরা ভাষাবিদ এবং ইতিহাসবিদদের মধ্যে একটি পাণ্ডিত্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাকে প্রজ্বলিত করেছে। এই দৌড়ের অগ্রভাগে ছিলেন দুজন পুরুষ, টমাস ইয়েং, একজন ইংরেজ পলিম্যাথ, এবং জেফ্রাসোয়া চ্যাম্পোলিয়ন, একজন উজ্জ্বল ফরাসি ভাষাবিদ। থমাস ইয়েং একজন চিকিৎসক, ব্যবসায়িকভাবে কিন্তু বহু প্রতিভার অধিকারী একজন মানুষ, যিনি পাথরটি নিয়ে অগ্রসর হন তাদের মধ্যে একজন। 1814 সালে তিনি কিছু ডেমোটিক অক্ষর শনাক্ত করতে সক্ষম হন এবং বুঝতে পারেন যে এই ইয়াং এর কাজের উপর ভিত্তি করে চ্যাম্পোলিয়ন ধাঁধাটি একত্রিত করতে শুরু করে। 1822 সালে তার সাফল্য আসে, যখন তিনি বুঝতে পারেন যে হায়ারোগ্লিফিক স্ক্রিপ্টটি ধ্বনিগত এবং ভাবাদর্শিক চিহ্নগুলির সংমিশ্রণ। এই অন্তর্দৃষ্টি তাকে গ্রিক ভাষায় লিখিত টলেমি এবং ক্লিওপেট্রার নাম তাদের হায়ারোগ্লিফিক সমতুল্যগুলির সাথে মেলাতে অনুমতি দেয়। চ্যাম্পোলিয়নের আবিষ্কার ছিল যুগান্তকারী। টলেমাইক শাসকদের নামের পাঠোদ্ধার করে তিনি হায়ারোগ্লিফিক্সে ব্যবহৃত ধ্বনিগত বর্ণমালা খুলেছিলেন। সেখান থেকে তিনি ফারাওদের সভ্যতা সম্পর্কে তথ্যের ভাণ্ডার প্রকাশ করে প্রাচীন লিপির আরও বেশি করে পড়তে সক্ষম হন। রোসেটা পাথরে চ্যাম্পোলিয়নের কাজ প্রাচীন মিশরীয় সংস্কৃতি,
ধর্ম এবং ইতিহাস সম্পর্কে গভীর বোঝার দরজা খুলে দিয়েছে। এক সহস্রাব্দের মধ্যে প্রথমবারের মতো ফারাওদের কণ্ঠস্বর আরও একবার শোনা গেল। পাঠোদ্ধার করা পাঠের মাধ্যমে পণ্ডিতরা মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, তাদের আচার অনুষ্ঠান এবং পরকাল সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পেরেছিলে। পাথরটি টলেমাইক রাজ্যের প্রশাসনের অন্তর্দৃষ্টিও প্রদান করেছিল, একটি সময় যখন গ্রিক এবং মিশরীয় সংস্কৃতি একে অপরের সাথে জড়িত ছিল। রোসেটা পাথর নিজেই ভাষার শক্তি এবং অতীত বোঝার গুরুত্বের প্রতীক হয়ে উঠেছে। এটা দেখিয়েছিল যে ধৈর্য, সংকল্প এবং বুদ্ধি দিয়ে এমনকি সবচেয়ে রহস্যময় রহস্য উন্মোচন করা যেতে পারে। পাথর শুধু একটি ভাষার চাবিকাঠি ছিল না, এটি একটি হারানো বিশ্বের একটি চাবিকাঠি ছিল। আজ রোসেটা স্টোনটি ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে বেশি পরিদর্শন করা নিদর্শনগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকৃষ্ট করে এটি বিভিন্ন সংস্কৃতি এবং জ্ঞানের জন্য দীর্ঘস্থায়ী অনুসন্ধানের মধ্যে সংযোগস্থলের প্রতীক হিসাবে রয়ে গেছে। পাথরটি জনপ্রিয় সংস্কৃতিতেও প্রবেশ করেছে। প্রায়শই কোনো গুরুত্বপূর্ণ ক্লু বা সরঞ্জামের রূপক হিসাবে ব্যবহৃত হয়, যা একটি জটিল সমস্যা ডিকোড করার উপায় সরবরাহ করে। বিভিন্ন উপায়ে রোসেটা স্টোন হল চূড়ান্ত গোয়েন্দা গল্প, কৌতূহল, বুদ্ধি এবং বোঝার নিরলস সাধনার গল্প। কিন্তু রোসেটা পাথরের গল্প শুধু অতীতের নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের সাথেও কথা বলে। এর পাঠোদ্ধার থেকে প্রাপ্ত শিক্ষাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে যোগাযোগ এবং জ্ঞান সংরক্ষণ মানুষের অগ্রগতির জন্য অত্যাবশ্যক। ঠিক যেমন প্রাচীন মিশরীয়রা তাদের ভাষায় সংকেত রেখে গিয়েছিল, তেমনি ভবিষ্যতের প্রজন্মের জন্য আবিষ্কার ও বোঝার জন্য আমরা কি রেখে যাচ্ছি তাও আমাদের বিবেচনা করতে হবে। যদিও রোসেটা স্টোন ইতিহাসের সবচেয়ে বড় ভাষাগত ধাঁধাগুলির একটি সমাধান করেছে, এটি তার নিজস্ব রহস্যগুলিও রেখে গেছে। এক জন্য এর সৃষ্টির সঠিক পরিস্থিতি অস্পষ্ট থেকে যায়। কেন 3টি লিপিতে ডিক্রি লেখা হয়েছিল? এটি একটি সাধারণ অভ্যাস ছিল, নাকি এই পাথর একটি ব্যতিক্রম ছিল? অধিকন্তু রোসেটা পাথর আমাদের জ্ঞানের ভঙ্গুরতার কথা মনে করিয়ে দেয়। পাথরটি যদি শতাব্দীর পর শতাব্দী বেঁচে না থাকত, বা মিশরকে ধ্বংসকারী সংঘর্ষে এটি ধ্বংস হয়ে যেত, হায়ারোগ্লিফিকের রহস্য চিরকালের জন্য লুকিয়ে থাক। এটি একটি অনুস্মারক যে কত ইতিহাস এখনও উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে এবং কত সহজে এটি হারিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত রোসেটা স্টোন মানুষের কৌতূহল এবং সংস্কৃতি এবং যুগের মধ্যে ব্যবধান দূর করার ইচ্ছার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। এটি একটি সুদূর অতীতের একটি ধ্বংসাবশেষ যা বর্তমানের অনুরণিত হতে থাকে, আমাদের সকলকে অজানা অনুসন্ধানকারী, জ্ঞানের সন্ধানকারী এবং ইতিহাসের অভিভাবক হতে আমন্ত্রণ জানা।